আসসালামু আলাইকুম। আজকের যে ব্লগটি আমি করতে যাচ্ছি এটা কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেটা আপনারা বর্তমানে যেটা আপনারা নিউজে, টেলিভিশনে, ফেসবুকে, সোশ্যাল প্ল্যাটফর্ম এভরিওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। যে দ্বন্দ্ব নিয়ে আমরা সবাই একটা উদ্বেগ প্রকাশ করছি। আমরা একটু খুব চিন্তিত, না জানি দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা বলা হয়, যাই হোক, মানে সেই বিশ্বযুদ্ধের আগে যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ লেগে যায়, তাহলে এটা আমাদের মধ্যে কেমন একটা ইফেক্ট পড়তে পারে। তার আগেই কিন্তু দুই দেশে মোটামুটি একটা বড় ধরনের ইফেক্ট দেখা যাচ্ছে। তার চাইতে বেশি আমরা লক্ষ্য করছি বাংলাদেশ থেকে কলকাতার যারা পশ্চিমবঙ্গে আছেন, তারা কিন্তু ভালো একটা মানে ইফেক্ট দেখতে পাচ্ছে। বাংলাদেশ পর্যটক তাদের দেশে না থাকার ফলে তারা কি পরিমাণ সমস্যার মধ্যে আছে। কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের পর্যটকের উপরে নির্ভর করে। পশ্চিমবঙ্গের যেই হোটেল, ট্যুরিজম, রিসোর্ট, স্পট, ম্যাক্সিমাম বাংলাদেশি পর্যটকরাই সেখানে যাতায়াত করে বলে তাদের ট্যুরিজম বিজনেসটা খুব ভালোভাবে চালিয়ে দিতে পারছে। প্রতিদিন আমি যেটা দেখলাম নিউজের মধ্যে, মার্কোয়ার স্ট্রিটের যে হোটেলগুলো আশেপাশে, মার্কোয়ার স্ট্রিটকে মিনি বাংলাদেশ বলা হয়, যেখানে সকল বাংলাদেশিরা থাকে। আমিও সেইখানে 2টা রাত থেকেছিলাম আর কি। আমারও 2টা রাত থাকা হয়েছিল, কারণ যেখানে গেলেই সবাই বলবে মার্কোয়ার স্ট্রিট বাংলাদেশের জন্য অনেক নিরাপদ একটা জায়গা, সেফ একটা প্লেস। নিউ মার্কেটের খুব কাছাকাছি। তার আশেপাশে সবকিছু পাওয়া যায়, অ্যাভেলেবেল, খুব সহজেই পাওয়া যায় বলে অনেকেই মার্কোয়ার স্ট্রিটে থাকতে যায় আর কি। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, আজকের যে বিষয়টা, আহ, মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে গত জুলাইয়ের 5 তারিখে আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা সারা দেশের মানুষকে একবারে একত্রিত করতে পেরেছিল। বাংলাদেশের ইতিহাসে বড় ধরনের যুদ্ধ ছাড়া কিংবা এর আগেও যে গণতন্ত্র মুক্তির জন্য 90-তে যেটা হয়েছিল, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র মুক্তির জন্য নেমেছিল বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা। তবে এটা ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশে, আমার মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে নেই, বাংলাদেশের না ওয়ার্ল্ডের মধ্যে সকল ছাত্রছাত্রীরা একত্রিত আন্দোলন করে একটা দেশের সরকারকে পতন করতে সাকসেস হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা। তারা মানে ইতিহাসের একটা স্বর্ণ স্বাক্ষর হয়ে থাকবে, কারণ স্বৈরাচারকে মুক্ত করতে পেরেছে তারাই। তবে কথায় আছে, স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, এটাই একটা বড় ফ্যাক্ট। মানে আপনারা এরকম প্রবাদ বাক্য অনেকেই অনেক রকম শুনেছিলেন, যেরকম রাজ্য অর্জনের চাইতে রাজ্য, সিংহাসন অর্জনের চাইতে সিংহাসন ধরে রাখা অনেক কঠিন, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, প্রধানমন্ত্রী নির্বাচন হয়ে প্রধানমন্ত্রিত্ব রক্ষা করা অনেক কঠিন, এরকম অনেক ধরনের প্রবাদ বাক্য আছে। তো যেটা হয়েছে, মানে তারা ঠিকই অর্জন করতে পেরেছে, কিন্তু আদৌ কি তারা এটা রক্ষা করতে পারবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী, তারা কতটুক চাপে আছে? আসলে দেখেন, বাংলাদেশকে গত 16 বছরে তারা এতটা এমন ভাবে লুটপাট করেছে, লুটপাট করে এমন ভাবে ব্যাংক ব্যালেন্স সব প্রত্যেকটা সেক্টরে খালি করে ফেলেছে। আসলে বাংলাদেশের অবস্থা 71-এর চাইতে এখন বর্তমানে শোচনীয় অবস্থাতে নিয়ে গিয়েছে। তবে আমার দেশের একটা মানে 71-এ যেরকম স্ট্রাকচারটা ফেরত আনতে 40 বছর লেগেছে, এখন আর সেটা লাগবে না। কারণ আমার দেশের এখন মানুষ অনেক জায়গায়, বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক বড় বড় দেশে অবস্থিত করছে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা হিসাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু রেমিটেন্স যোদ্ধা নয়, প্লাস হচ্ছে বড় বড় বিজনেস ম্যাগনেট, অনেক বড় বড় ব্যক্তি, তারা কিন্তু বাংলাদেশেও ব্যবসা করছে, দেশের বাইরেও ব্যবসা করছে। তারা কিন্তু একটা বড় ধরনের মানে উপকার, হেল্প কিংবা স্ট্রাকচার রিস্ট্রাকচার করার জন্য তারা কিন্তু অনেক ভূমিকা রাখতে পারে দ্রুত রিসলভের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু 40 বছর লেগেছিল স্বাধীনতার পর একটা জায়গায় আসতে। তো বাংলাদেশে কিন্তু 40 বছর লাগবে না, যদি এই সরকারকে ঠিকঠাক মতন সময় দেওয়া হয়, তারা কিন্তু আপনার মোটামুটি 40 বছর লাগবে না, এই কয়েকদিনের মধ্যেই, মানে কয়েকদিন বলতে 365 দিনে 1 বছর, 1 বছর সময় দিলে কিংবা 2 বছর সময় দিলে তারা সুন্দরভাবে দেশটাকে গঠন করে দিতে পারবে, কিংবা একটা রাজনৈতিক ব্যক্তির কাছে তারা নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করে দিতে পারবে, দেশটা সুন্দরভাবে চলবে। তবে তার আগে আমাদেরকে কি করা উচিত? দেখেন,
ভারত আমাদের সাথে, আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র হিসাবে সবসময় গ্রহণ করি, সবসময় অ্যাকসেপ্ট করি, কারণ ভারত আমাদের সবচেয়ে পার্শ্ববর্তী নেইবার কান্ট্রি, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের এপার বাংলা ওপার বাংলার মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন আছে, সেতু বন্ধন আছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এখানে কিছু উগ্রবাদী রাজনীতিবিদ বাংলাদেশও আছে, ভারতও আছে। যেমন বাংলাদেশে যেটা সংখ্যালঘু নিয়ে কিছু উগ্রবাদী ব্যক্তিরা, তারা এতদিনে 16-17 বছরে নিজেদেরকে নিরাপদ মনে করেছে, আজকে একটা দেশের পরিবর্তন ঘটেছে, সেই ঘটার সাথে সাথে তাদের ভিতরে এতদিন তারা আন্দোলনের সাথে জড়িত ছিল না, সেই উগ্রবাদী লোকগুলো বিভিন্ন রকমের ধানাই বানাই করে দেশের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি তৈরি করছে। তাছাড়াও বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে তারা মানে ওই দেশটাকে মনে করছে ওটা তাদের জন্মদাতা মা, জন্মদাতা বাবা, যাই বলুক না কেন, ওইটা তাদের হিন্দু দেশ বলে তারা এটা মনে করছে। আর কিছু কিছু ব্যক্তি, সবাই না, নট অনলি সবাই। আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন আমার ব্লগটি কিংবা দেখবেন, তারাও অনেকেই ভাবেন মানে বাংলাদেশে তো আসলে সবাই এরকম না। সেটা উগ্রবাদী সব জায়গায় থাকে, সব দেশে থাকে। যেমন ইন্ডিয়াতে কিছু উগ্রবাদী আছে, উগ্রবাদী হিন্দু আছে, যেখানে আমাদের মুসলিম ভাইয়েরা সেখানে কিন্তু সংখ্যালঘু সংখ্যালঘু হয়ে তারা কিন্তু নিপীড়িত নির্যাতিত হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমার দেশে নয়, আপনার দেশেও কিন্তু আপনারা আপনাদের সংখ্যালঘুদের ঠিকঠাক মতো নিরাপত্তা দিতে পারছেন না। তাহলে আমরা তো আপনাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অতটা নাক গলাচ্ছি না, আমরা হয়তো সমালোচনা করছি, কিন্তু আপনারা মিডিয়া কভারেজের মাধ্যমে এরকম একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার চিন্তা ভাবনা করছেন, যাতে করে এই বাংলাদেশ যেন স্বস্তিতে না থাকতে পারে, এরকম একটা পায়তারা করছে। তবে দেখেন, এই চক্রান্ত করতে গিয়ে কলকাতার পশ্চিমবঙ্গের অনেক মানুষ, অনেক ব্যবসায়ী, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মানুষও এখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বাংলাদেশের কিছু মানুষ তারা ভারতে ঘুরতে গিয়ে চিকিৎসা করতে যায়, খরচ কম হয় বিদায় সেই দেশটাকে আমরা চয়েস করি নেই আর কি। যেহেতু আমরা মনে করি ফরেন কান্ট্রি মানে ফরেন দেশে ভালো ট্রিটমেন্ট হয়, ভালো ট্রিটমেন্টের জন্য বাংলাদেশেও অনেক ভালো ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা আছে। সেটা আমরা না করে আমরা আমাদের মধ্যে একটা থাকে একটু উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাব। সিঙ্গাপুরে যাওয়ার তো সবার অ্যাভেলেবিলিটি নেই। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যে চিকিৎসা করাবে, এটা তো সবাই যেতে পারে না। হ্যাঁ, রিচম্যান যারা এমপি, মন্ত্রী, মেয়র, তারা কিন্তু বড় বড় বিজনেস ম্যাগনেট, তারা কিন্তু সিঙ্গাপুরে যে গিয়ে চিকিৎসা করায়। সেটা নয়, বাদ দিলাম। তো যাই হোক, মানুষের একটা মনের সান্ত্বনা, চেন্নাই গেলে কিংবা পশ্চিমবঙ্গে গেলে কিংবা ভেলোর গেলে এই সব এলাকায় আমরা ট্রিটমেন্টটা কম খরচের মধ্যে করাতে পারবো, সেই জন্য যায়। তারপরে আপনারা দেখেন, এটাকে পুঁজি করে কিছু মানুষ আমাদেরকে ছোট করে কথা বলছে। আমরা ভাই, আপনারা ঠিক আছে, আপনারা, আমি আজকেও একটা দেখলাম, একটা ব্লগার ভাই মানে বাংলাদেশের মানুষরা যখন ভারত থেকে আসতেছে, সে তাদেরকে জোর করে করে কিছু কোশ্চেন করতেছে, কিংবা আবার করতেছে, প্রেশারাইট করতেছে উত্তর দেওয়ার জন্য। উত্তর দিতে হবে, নাইলে তাকে আটকে রাখবে, নাইলে তাকে বেঁধে রাখবে, যেতে দিবে না। হ্যাঁ, এইভাবে জোর করতেছে। আসলে ভাই, আপনি তো মানে ব্লগার, ইউ আর নট এ সাংবাদিক, আপনি কোনো তো সাংবাদিক না, আপনি সাংবাদিক না। তারপরে আপনি সাংবাদিকের চাইতেও আপনি কিন্তু বড় ধরনের মানে আচরণ করছেন আর কি, এরকম কঠোর আচরণ করছেন, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। আপনি একটা কথা মনে রাখবেন, আমার ধরেন আমার গ্রাম নারায়ণগঞ্জে, আপনার আমার বাংলাদেশে আরেকজনের বাড়ি মনে করেন নরসিংদীতে। তো নারায়ণগঞ্জের মানুষ নরসিংদী যখন ঘুরতে যাবে, নরসিংদীর মানুষ যদি কাউকে জোর প্রয়োগ করে এই সেই প্রশ্ন করে, সে কি এখানে গিয়ে জোর দেখাইতে পারবে, কোনো কিছু বলতে পারবে? সে তো একটু ডেফিনেটলি নিজের এলাকায় যে সাহস পাবে, ওইখানে ওই সাহসটা পাবে না। আপনি সেই সুযোগটা নিয়ে তাদেরকে এমন এমন কোশ্চেন করছেন আর ভয় দেখাচ্ছেন, কেন আপনারা উত্তর দিচ্ছেন না, কেন আপনারা উত্তর দিচ্ছেন না? আরে ও যদি ওইখানে কথা বলে, আপনি জানেন না? আপনি যদি উচিত কথা বলেই ফেলে, তাকে আপনি ওইখানে আটকে রেখে দিতে পারবেন, তার মধ্যে তাকে সমস্যায় করতে পারেন। সেটা এখন বিপদে আছে, এখন দেশে ফেরত যাবে। আমি মনে করি ইন্ডিয়া ভালো রাষ্ট্র, সেখানে অনেক ভালো মানুষ আছে, আমি গিয়েছি। তবে যদি এরকম কিছু উগ্রবাদী ব্যক্তি থাকে, আমি নিজে পার্সোনালি যতজনকে দেখবো, সামনে পাবো, তাদেরকে সবাইকে বলবো, প্লিজ ডোন্ট গো ইন্ডিয়া। হ্যাঁ, বয়কট করার কথা বলবো না, আপনারা যাবেন না ইন্ডিয়া। হ্যাঁ, আপনারা অনেকে, ওরা এমন ভাবে ধরে নিয়েছে আমরা মনে হয় ইন্ডিয়াতে ভিক্ষা করতে যাই। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তির আচরণ দেখে এরকমেরই মনে হয়। কেন, আমরা কি আপনাদের দয়া দক্ষিণা করতে যাই, দয়া দক্ষিণা নিতে যাই? আমরা কি ফ্রিতে খাই? হ্যাঁ,
আমরা আপনার দেশে যদি আমি দ্বিতীয় দ্বিতীয় রেমিটেন্স কান্ট্রি হয়ে থাকি আপনার দেশের মধ্যে, আপনার টপ 10 আপনার রপ্তানি কান্ট্রির মধ্যে আমার বাংলাদেশ আছে। আপনারা বা আপনারা বিশ্বের 10টা যতগুলো কান্ট্রিতে আপনারা পণ্য রপ্তানি করেন তার মধ্যে টপ 10 এর মধ্যে আছে আমরা। আমাদেরকে আপনারা পণ্য সাপ্লাই দেন সবচেয়ে বেশি, টপ 10 এর মধ্যে আছি। তাহলে সেখানে আপনাকে বুঝতে হবে আপনাদের জিডিপিতে আমাদের বাংলাদেশ কত বড় ভূমিকা রাখে, এটা আপনাদেরকে বোঝা উচিত। এখন এখন কিছু ব্যবসায়ীরা ঠিকই রিয়ালাইজ করছে, হারে হারে টের পাচ্ছে, মানে এইভাবে নিষেধাজ্ঞা দিয়ে এইভাবে অপমান করে, হ্যাঁ, আমাদের কোনো লাভই হবে না, আমাদের বরং ক্ষতিই হবে। সেই ক্ষতি পোষানোর জন্য পশ্চিমবঙ্গের কলকাতার ব্যবসায়ীরা বৈঠক করেছে, বাংলাদেশি পর্যটককে তারা সর্বোচ্চ নিরাপত্তা দিবে এবং হসপিটালে হসপিটালে তারা চিকিৎসা দিবে। চিকিৎসার জন্য কোনো পতাকাকে প্রণাম করতে হবে না, এটা তাদের সিদ্ধান্ত। আমি তাদের সিদ্ধান্তকে স্যালুট জানাই, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে বাংলাদেশি পর্যটক তাদের 70% ভূমিকা রাখে আয়ের জন্য। পিক সিজনে যদি বাংলাদেশি পর্যটক না যায়, তাদের যে 70% আয় নেমে গেলে 30% আয় দিয়ে তারা কস্টিং পোষাতে পারবে না, এটা তাদের চিন্তাধারায় ঢুকেছে। তাহলে আপনারা বুঝেন তাহলে বাংলাদেশি পর্যটক আপনাদের দেশে কতটা ভূমিকা রাখে। আপনি তো এরকম হিংসাত্মক কথাবার্তা বললে হবে না। আপনি দিল্লি, মুম্বাই, কেরালা, আপনার অন্যান্য রাজ্য যা আছে ওইসব রাজ্যের লোকেরা হয়তো উল্টাপাল্টা বিভিন্ন কথা বলতে পারে। আপনি আপনার পার্শ্ববর্তী রাজ্যে বসবাস করে আপনি কিভাবে হিংসাত্মক কথা বলেন, কিভাবে উগ্রবাদিত্ব কথা বলেন, কিভাবে উগ্রবাদিত্ব আচরণ করেন, এটা আপনার মাথায় একবার আসলো না? আপনার মাথায় ধরা দরকার ছিল না? এটা আপনার জন্য মোটেও ঠিক নয়। আপনার তো এটা চিন্তা ভাবনা করা দরকার ছিল। তো যাই হোক, এটা কিন্তু তারা বুঝতে পেরেছে, ব্যবসায়ীরা বুঝতে পেরেছে। আপনি হয়তো ব্যবসা করেন না, আপনার হয়তো ইনভেস্ট নেই, বড় অঙ্কের টাকা নেই, যার কারণে আপনি আমজনতায় লাফাচ্ছেন বেশি। যারা বিজনেস করে, যারা বিনিয়োগ করে, তারা বুঝে এটার জ্বালা যন্ত্রণা কি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার মধ্যে যারা করে। আপনি হয়তো বেকার বসে বসে বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন। আর আমি বলবো ওপার বাংলার কিছু জুকার মিডিয়া আছে, আর বাংলার এক জুকার আছে, সেই জুকার কি উদ্ভব টাইপের কথা বলে। আরেকটা আছে বিজেপি নেতা শুভেন্দ্র বাবু। এই বাবু, আমি আসলে এই বাবুকে কি বলবো, উনি কি আসলে পাগল নাকি মাতাল? দিন দুপুরে মাতালের মতন কথা বলা। আমার দেশের হিন্দু নির্যাতিত হচ্ছে, আপনার দেশে মুসলমানরা যে নির্যাতিত হয়ে মেরে ফেলছেন সেই ঘটনা আপনাদের চোখে পড়ে না? আপনার দেশের খ্রিস্টানরা আলাদা স্বাধীন রাষ্ট্র হতে চায়, সেটা আপনারা চোখে দেখেন না? তাদেরকে দামিয়ে রাখেন আপনারা, এত বড় বড় কথা বলেন। আপনার দেশের 60% মানুষের টয়লেটে নিশ্চয়তা দিতে পারেন না, সেখানে আমার দেশকে নিয়ে আপনারা এইভাবে উল্টাপাল্টা মন্তব্য করেন। আমি ভাই আপনাদের লাগানোর জন্য, চেতানোর জন্য কথা বলি নাই, কিন্তু সেই সমস্ত লোককে জবাব দিতে চাচ্ছিলাম, সেই সমস্ত উগ্রবাদী লোককে। আমরা এপার বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ, আমরা বন্ধন সবসময় রাখবো, আমি বন্ধন রাখতে চাই, কিন্তু এই উগ্রবাদী ব্যক্তিদেরকে আপনারা কেন আপনাদের দেশে পানিশমেন্টের আওতায় নিচ্ছেন না? তারা কেন, কিভাবে এই ধরনের কথাবার্তা বলে? আপনার একটা পররাষ্ট্র নীতি আছে, দেখেন বাংলাদেশের সরকার এখন মনে করেন আপনাদের দেশ থেকে গত 16 বছরে যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো কিন্তু ইউনূসের সরকার কিন্তু বন্ধ করে দিয়েছে। তাহলে এখন কি করবেন? চুক্তিগুলো কিন্তু এখন ফিনিশ, চুক্তিগুলো এখন চলবে না। তাহলে এখন দেখেন কি হতে যাচ্ছে, সামনে আরো কি হয়, ওয়েট এন্ড সি। তো আমি বলবো সবাইকে, আমার বাংলাদেশের ভাই ও বোনেরা, প্রিয় অডিয়েন্স, আপনারা যারা আছেন, আপনারা একটু প্লিজ কুল ডাউন। আপনাদেরকে ইউজ করে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করবে, আপনারা তাদের পায়ে পাড়া দিবেন না, ফায়দায় পা দিবেন না। আপনারা প্লিজ কুল ডাউন হয়ে থাকুন। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, উত্তেজিত হবেন না, দেশকে স্বাভাবিকভাবে চলতে দিন। হ্যাঁ, দেশের বুদ্ধিমান ব্যক্তিরা আছে, সব অনেক বড় বড় নেতা আছে, অনেকেই আছে, মিলেমিশে সবাই মিলে দেশটাকে এমন করবে না যে দেশটাকে নষ্ট হয়ে যায়। তারা এরকম সিদ্ধান্ত নিবে না। আগে যা হয়েছে, এখনো যদি আপনারা যদি এটা থেকে না শুধরান, তাহলে তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না, আমাদের ঘুরে দাঁড়ানোর অপশন নষ্ট হয়ে যাবে, দেশটা একবারে ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। তাই আমি বলবো, আমি সবাই যেন দেশকে যেরকম ভালোবাসি, পরিবারকে যেরকম ভালোবাসি, যারা এখন দায়িত্বরত আছে তাদেরকে সময় দেই, তাদের সিদ্ধান্তকে স্যালুট জানাই। তারা যেন সুন্দরভাবে আমাদের দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যায়, সেজন্য আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন। আর আমি বলবো, উপর বাংলার মানুষ যারা আছেন,
আপনারা প্লিজ আপনারা আমাদের দেশে আসুন, ভিজিট করুন, দেখুন আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা নির্যাতিত আছে কিনা। আমার দেশের হিন্দু ভাই বোনেরা, আমি কিন্তু ইতিমধ্যে আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আমাদের বাজারে আমার যে এলাকার বাজার, একটা বাজারের চিত্র দেখাইছি। যদি বলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চিত্র দেখাইতে, পেয়ে যাবেন। অনেক টেলিভিশনে এখন চিত্র দেখাচ্ছে বাজারে কতজন মানুষ হিন্দুরা ব্যবসা করছে। আমার দেশে হিন্দু ভাই বোনেরা আপনার দেশে যতটুকু না ভালো আছে, এই দেশে তত তার চেয়ে বেশি ভালো আছে। তারা সারা বছর ব্যবসা করে আপনার দেশে তারা ভারতবর্ষে ঘুরতে যায় বাংলাদেশ থেকে, সারা বছর ব্যবসা করে। তারা যে ব্যবসা বাণিজ্য করে, তাদের কাস্টমার গুলো কিন্তু মানে সংখ্যালঘুরা নয়, তাদের কাস্টমার মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের কাস্টমার। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খোঁজ খবর নিয়ে ভালোভাবে, আপনি যদি আপনার জবাব দিতে চান, ভালোভাবে খোঁজ খবর নিন। উল্টাপাল্টা নিউজের উপরে ভাই রে ভাই উমুক রে ধরে ফেলতেছে, মাইরা ফেলতেছে, দইয়া যেতেছে, সবাই পলাতক। হ্যাঁ, এগুলো আসলে ফেক নিউজ গুলোর উপর বিশ্বাস করবেন না প্লিজ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। তো যাই হোক, আমি আর আজকের ভিডিওটা বড় করব না। আজকে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, দ্রুত পারলে শেয়ার করে দিবেন, আপনার মতামত জানাবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি মনে হয় এখানে কোনো কিছু জানার দরকার আছে, কোনো কিছু বলার দরকার, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য সবাই বিদায় নিচ্ছি, আমি আবুল কালাম আজাদ। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।